কোয়ান্টিটিভ রিসার্চ প্রক্রিয়া। কোয়ান্টিটিভ রিসার্চ একটি সিস্টেমেটিক অ্যাপ্রোচ সংগ্রহ করা এবং বিশ্লেষণ করা নিউমেরিক্যাল ডাটাকে। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কাঠামোগত প্রক্রিয়া এনশিওর করতে যে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এই ফাইন্ডিংসের। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যে এর অর্থ হলো যে এই রিসার্চটা পরিচালিত হয় একটা সিস্টেমেটিক এবং অর্গানাইজড ওয়েতে, মেকশিওর করতে যে ফলাফলটা অ্যাকুরেট এবং বিশ্বাসযোগ্য হবে। এখন এর প্রধান স্টেপসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আছে, প্রথমে হলো ডিফাইনিং করা রিসার্চ প্রবলেম, আইডেন্টিফাই করা রিসার্চ কোশ্চেন, ক্লিয়ারলি বলা যে তুমি আসলে কি ইনভেস্টিগেট করতে চাও, রিভিউ করা এক্সিস্টিং লিটারেচার, বোঝা যে আসলে এই জ্ঞানের কারেন্ট অবস্থাটা কি এই টপিকের সেইটাকে, এবং তারপরে একটা হাইপোথিসিস ফর্মুলেট করা, যে সেটা হলো একটা এডুকেটেড গেসেস করা এই পটেনশিয়াল আউটকাম সম্পর্কে। এটাকে একটু ব্যাখ্যা করা দরকার যে কোয়ান্টিটিভ রিসার্চের হাইপোথিসিস এটা এডুকেটেড গেসেস পটেনশিয়াল রিলেশনশিপ এই ভ্যারিয়েবলসের মধ্যে। তারা আসলে টিপিক্যালি বলা হয় এমন একটা ওয়েতে যেটা আসলে টেস্টেড করা হয় যে পরিসংখ্যানগত অ্যানালাইসিসের দ্বারা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নুল হাইপোথিসিস, এখানে কোনো সিগনিফিকেন্স ডিফারেন্স নাই যে স্কোরস অফ গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে। আর একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস, এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স থাকে একদম মিন স্কোরের মধ্যে গ্রুপ এ এবং গ্রুপ বির মধ্যে। এই হাইপোথিসিসরা তারপরে টেস্টেড, এই হাইপোথিসিসগুলো পরে টেস্টেড হয় বিভিন্ন পরিসংখ্যানগত মেথডের দ্বারা, যে ডিটারমাইন করতে যে সেখানে এনাফ এভিডেন্স আছে কিনা সাপোর্ট করতে অথবা সেগুলোকে রিজেক্ট করতে। 2 নম্বর টপিকটা হচ্ছে ডিজাইনিং দ্য রিসার্চ। এখানে একটা রিসার্চ ডিজাইন চুজ করা, যেমন একটা সুইটেবল ডিজাইন সিলেক্ট করা, উদাহরণস্বরূপ এক্সপেরিমেন্ট, সার্ভে, কোরিলেশন। যে রিসার্চ ডিজাইন হলো একটা ব্লুপ্রিন্ট অথবা পরিকল্পনা একটা গবেষণাকে কন্ডাক্টিং করার। তারা আসলে গাইড করে গবেষককে যে কালেক্টিং করতে এবং অ্যানালাইজিং করতে, ডাটাকে অ্যান্সার করতে তাদের রিসার্চ প্রশ্নকে। এখানে কয়েকটা কমন রিসার্চ ডিজাইন আছে। এক্সপেরিমেন্ট, 1 নম্বরে এক্সপেরিমেন্ট, যে এই ডিজাইনের মধ্যে ইনভলভ থাকে ম্যানিপুলেটিং করা এক বা একাধিক ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলসকে অবজার্ভ করতে তাদের ইফেক্ট অন্য ভ্যারিয়েবলের উপরে, যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে। এটা ব্যবহার করা হয় এস্টাবলিশ করতে কজ এবং ইফেক্ট সম্পর্ককে। 2 সার্ভে, এই ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত আছে ডাটা কালেক্ট করা একটা স্যাম্পল অফ ইন্ডিভিজুয়ালসের ভেতর থেকে ব্যবহার করে প্রশ্নমালা এবং অথবা ইন্টারভিউ। এটা ব্যবহার করা হয় ইনফরমেশন গ্যাদার করতে, কোনো অপিনিয়ন সম্পর্কে, অ্যাটিটিউড সম্পর্কে, বিলিফ সম্পর্কে অথবা ব্যবহার সম্পর্কে। 3 নম্বরে বলা যেতে পারে কোরিলেশনের কথা। এই ডিজাইন আসলে এক্সামিন করে যে সম্পর্ক 2 অথবা তার অধিক ভ্যারিয়েবলসের মধ্যে। এটা ব্যবহার করা হয় যে ডিটারমাইন করতে যে সেখানে কোনো ইতিবাচক অথবা নেতিবাচক অ্যাসোসিয়েশন আছে কিনা ভ্যারিয়েবলসের মধ্যে, কিন্তু এটা ক্যাজুয়ালিটিকে এস্টাবলিশ করে না। এই চয়েস রিসার্চ ডিজাইনে ডিপেন্ড করে রিসার্চ কোশ্চেনের উপর এবং এই ভ্যারিয়েবলসের মধ্যে এবং ডিজায়ার্ড লেভেল অফ নিয়ন্ত্রণের মধ্যে। উদাহরণস্বরূপ বলা যায়, তুমি যদি চাও যে টেস্ট করতে কার্যকারিতা একটা নিউ টিচিং মেথডের, একটা এক্সপেরিমেন্ট বেশি সুইটেবল হবে। তুমি যদি চাও ইনফরমেশন গ্যাদার করতে মানুষের পছন্দ নিয়ে একটা পার্টিকুলার প্রোডাক্টে, তখন একটা সার্ভে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি তুমি চাও যে এক্সপ্লোর করতে সম্পর্ক ইনকাম এবং হ্যাপিনেসের মধ্যে, তখন একটা কোরিলেশন ডিজাইন এটা ব্যবহার করা যেতে পারে। পরের বিষয়টা হচ্ছে যে ডিটারমাইন করা স্যাম্পলিং মেথডকে। সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কিভাবে সিলেক্ট করবা পার্টিসিপেন্টকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে র্যান্ডম স্যাম্পলিং। ডেভেলপ করা মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, সেইখানে তৈরি করা অথবা চুজ করতে হবে টুলসকে ডাটা কালেকশানের জন্য। উদাহরণস্বরূপ হতে পারে কোশ্চেননায়ার স্কেলস, যে এখানে মানে সহজ ভাষায় বলতে গেলে ডেভেলপ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে বোঝায় তৈরি করা অথবা চুজিং করা টুলস, যেটা তোমাকে সাহায্য করবে গ্যাদার করতে ইনফরমেশনকে যা তোমার গবেষণার জন্য লাগবে। এই টুলস হতে পারে কোশ্চেননায়ার, একটা সেট অফ লিখিত প্রশ্নের
যেটা পিপল ফিল আউট করবে। স্কেলস একটা টুল মেজার করবে কোনো কিছুকে, যেমন কতটা একজন মানুষ একমত অথবা দ্বিমত একটা স্টেটমেন্টের সাথে। টেস্ট সেটা হলো একটা সেট অফ কোশ্চেন্স অথবা কাজ যেটা ব্যবহার করা হবে অ্যাসেস করতে জ্ঞান অথবা দক্ষতা। অবজারভেশনস দেখা এবং রেকর্ড করা ব্যবহারকে। এর গোল হলো ক্রিয়েট করা অথবা সিলেক্ট করা টুলসকে যেটা নির্ভরযোগ্য এবং ভ্যালিড, অর্থাৎ তারা অ্যাকুরেটলি মেজার করবে যা আসলে তারা মেজার করতে চায়। এরপর আসে বিবেচনা করা এথিক্যাল ইমপ্লিকেশনসকে, নিশ্চিত করা যে গবেষণা অ্যাডহেয়ার্স করছে এথিক্যাল গাইডলাইনগুলোকে। এথিক্যাল ইমপ্লিকেশান গবেষণায় বলতে বোঝায় যে সম্ভাব্য নৈতিক অথবা সামাজিক ফলাফল তোমার স্টাডির। এটা আসলে মেকিং শিওর করে যে রিসার্চ কন্ডাক্টেড হয়েছে এমন একটা ওয়েতে যেটা ফেয়ার, অনেস্ট এবং রেসপেক্টফুল পার্টিসিপেন্টদের জন্য। এখানে কিছু প্রধান এথিক্যাল গাইডলাইনকে উল্লেখ করা হলো যেটা বিবেচনা করা যায়। প্রথম হলো ইনফর্ম কনসেন্ট, যে পার্টিসিপেন্টসের অবশ্যই ইনফর্ম থাকতে হবে রিসার্চ সম্পর্কে, এর উদ্দেশ্য সম্পর্কে এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে এই পার্টিসিপেন্টে একমত অ্যাগ্রিং করার আগে। গোপনীয়তা এনশিওর করতে হবে পার্টিসিপেন্টসদের প্রাইভেসি, যে তাদের ব্যক্তিগত ইনফরমেশন গোপন রেখে। বেনিফিশিয়েন্স, যে লক্ষ্য রাখতে হবে ম্যাক্সিমাইজ করা বেনিফিট এবং মিনিমাইজ করা হার্ম পার্টিসিপেন্টসদের। জাস্টিস, ট্রিট করা পার্টিসিপেন্টসদের ফেয়ারলি এবং ইকুয়েটেবলি। এই গাইডলাইনগুলো ফলো করে তুমি নিশ্চিত করতে পারো তোমার রিসার্চ কন্ডাক্টেড হবে এথিক্যালি এবং রেসপন্সিবলি। 3 নম্বর পয়েন্টটা হলো ডাটা কালেক্ট করা, গ্যাদার ডাটা। কালেক্ট ডাটা করতে হবে তোমার স্যাম্পলে অনুযায়ী, চোজেন কোনো একটা মেথড অনুযায়ী। এনশিওর করতে হবে ডাটা কোয়ালিটি, ভেরিফাই করতে হবে অ্যাকুরেসি এবং কমপ্লিটনেস, সম্পূর্ণতা তোমার ডাটার। 4 নাম্বার হলো ডাটা অ্যানালাইজিং করা, ক্লিন এবং প্রিপেয়ার করা ডাটাকে, অর্গানাইজ এবং ফরম্যাট করা ডাটাকে বিশ্লেষণের জন্য, চুজ করা স্ট্যাটিস্টিক্যাল মেথড, যে সিলেক্ট করা অ্যাপ্রোপ্রিয়েট যে পরিসংখ্যানগত কৌশল তোমার রিসার্চ প্রশ্নের উপর ভিত্তি করে। ডাটা অ্যানালাইজ করা, অ্যাপ্লাই করা স্ট্যাটিস্টিক্যাল মেথড যে অ্যানালাইজ করতে ডাটা এবং টেস্ট হাইপোথিসিসকে। 5 নম্বরে আসে ফলাফল ব্যাখ্যা করা, ইন্টারপ্রেট করা ফাইন্ডিংস, একটা কনক্লুশন টানা তোমার পরিসংখ্যানগত ফলাফলের উপর ভিত্তি করে, রিলেট করা ফাইন্ডিংস লিটারেচারের সাথে, কম্পেয়ার করা তোমার যা তুমি পেয়েছো সেটাকে এক্সিস্টিং রিসার্চের সাথে, অ্যাড্রেস করা রিসার্চ কোশ্চেন, উত্তর দেওয়া মূল যে রিসার্চ কোশ্চেনের সেইটা। 6 নম্বর হলো উপসংহার টানা, সামারাইজ করা কি ফাইন্ডিংস, সেখানে প্রেজেন্ট করতে হবে মূল যে কনক্লুশন তোমার গবেষণার, ডিসকাস করতে হবে এর বাস্তবায়ন নিয়ে, এক্সপ্লেন করতে হবে গুরুত্ব তোমার ফাইন্ডিংসের, সাজেস্ট করতে হবে ভবিষ্যৎ গবেষণাকে, প্রপোজ করতে হবে এরিয়াস যেগুলোকে আরও অধিকতর গবেষণা দরকার। এবার 7 নাম্বার হচ্ছে রিসার্চ রিপোর্ট লেখা, ফলো করা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, অ্যাডহেয়ার করা গাইডলাইন্স, মেনে চলা গাইডলাইন তোমার রিসার্চ রিপোর্ট লেখার ক্ষেত্রে, প্রেজেন্ট করা ফাইন্ডিংসগুলোকে ক্লিয়ারলি, সেখানে টেবিল, ফিগার এবং গ্রাফ ইউজ করা যেতে পারে এই ফলাফলকে ইলাস্ট্রেট করতে। যে সহজ ভাষায় বলতে গেলে প্রেজেন্ট ফাইন্ডিংস ক্লিয়ারলি বলতে বোঝায় যে তোমার রিসার্চের ফলাফলগুলোকে এমন একটাভাবে দেখানো যাতে বোঝা যায়, এটা বুঝতে সহজ হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত আছে ভিজুয়াল এইড, যেমন টেবিল, ফিগার, গ্রাফস। টেবিল কি, সেটা গ্রেট অর্গানাইজিং করা এবং কম্পেয়ারিং করা ডাটার ক্ষেত্রে। উদাহরণস্বরূপ তুমি একটা টেবিল দেখাতে পারবা যে অ্যাভারেজ স্টেজ স্কোর বিভিন্ন রকম দলের মধ্যে। ফিগার্স এর টার্ম বলতে বোঝায় যে বিভিন্ন রকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, যেমন ডায়াগ্রাম, চার্ট অথবা ইলাস্ট্রেশনস। যেমন একটা ফিগার এটা দেখাতে পারে যে রিলেশনশিপ বিটুইন দুটো ভ্যারিয়েবলের একটা গ্রাফে। এরপরে আসলো গ্রাফস, এটা একটা খুব কমন ভিজুয়াল টুল যা আসলে সাহায্য করে যে প্যাটার্ন এবং ট্রেন্ডসগুলোকে দেখার জন্য তোমার ডাটায়। উদাহরণ হিসেবে বার গ্রাফস, লাইন গ্রাফস, পাই চার্ট। কেন এটা গুরুত্বপূর্ণ? যে এই ফাইন্ডিংগুলোকে ক্লিয়ারলি দেখানোর জন্য, এটাই সহজ বোঝার জন্য। ভিজুয়াল এইড এটা হেল্প করে পিপলকে
জটিল ইনফরমেশনকে দ্রুত গ্রাস্প করার জন্য। আরও বেশি কনভিন্সিং হয়, দেখা যায় যে ডাটা আরও বেশি পারসুয়েসিভ, যে ডিসক্রাইবিং করা শব্দে বলার থেকে এইভাবে দেখানো আরও সহজ হয় এবং ইজিয়ার করা হয় কম্পেয়ার করতে। যে ভিজুয়াল এটা সাহায্য করে কম্পেয়ার করতে বিভিন্ন গ্রুপ অথবা সময় পিরিয়ডকে। এখানে একটা সহজ উদাহরণ দেওয়া হলো, মনে করো তোমার একটা স্টাডিং করলে একটা স্টুডেন্টদের হাইটকে দুটো ডিফারেন্ট ক্লাসের, তোমার তখন একটা দরকার বার গ্রাফ দেখাতে, যে অ্যাভারেজ হাইট প্রত্যেকটা ক্লাসের কত। এটা আসলে সহজ যে দেখার জন্য যে কোন ক্লাসের শিক্ষার্থীরা বেশি টলার। মনে রাখতে হবে যে এর লক্ষ্য তোমার ফাইন্ডিংসকে পরিষ্কারভাবে পাওয়া এবং বোঝা যাওয়া যতটা সম্ভব। চুজ করতে হবে ভিজুয়াল এইডস যেটা তোমার ডাটার সাথে বেশি স্যুট করে এবং অডিয়েন্সের সাথে। আবার আগের জায়গায় আসি, ডিসকাস করা লিমিটেশনকে স্বীকার করতে হবে কোনো সম্ভাব্য দুর্বলতা তোমার গবেষণার মধ্যে। অধিকন্তু বিবেচনায় রাখতে হবে পাইলট টেস্টিংটাকে, যেটা ছোটো মাত্রায় কন্ডাক্ট করতে হবে ট্রায়াল, যে রিফাইন করতে তোমার মেথড পুরো রকম পূর্ণদমের ডাটা কালেকশানের আগে। যে এই পাইলট টেস্টিং হলো একটা অনুশীলন, যে একটা বড় গেম খেলার আগে যেটা করা হয়। এটা একটা উপায় যে টেস্ট করা তোমার নিজের গবেষণা পদ্ধতিকে একটা ছোট গ্রুপ অফ পিপলের উপরে, দেখা যায় যে জিনিসটা ঠিক মানে পরিকল্পনার মতো কাজ করছে কিনা। এটা হেল্প করে আইডেন্টিফাই করতে যে কোনো সমস্যা অথবা এরিয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে যখন তুমি ডাটাকে একটা লার্জার গ্রুপ থেকে ডাটা নেওয়ার আগে। উদাহরণস্বরূপ তুমি একটা সার্ভে তৈরি করবে, তুমি তখন একটা পাইলট টেস্ট করবে কয়েকটা বন্ধু অথবা কলিগসের উপর, যে দেখা যায় সেখানে কোনো প্রশ্নগুলো ক্লিয়ার আছে কিনা এবং ভালো মতো বোঝা যাচ্ছে কিনা। যদি তুমি পাও কোনো ইস্যু, তখন তোমার সেটা পরিবর্তন করতে হবে এই সার্ভে অথবা একটা লার্জার স্কেলে এই সার্ভেগুলো ব্যবহার করার পূর্বেই। পরে আবার আগের জায়গায় আসি ডাটা ভ্যালিডেশান। সেখানে চেক করতে হবে অ্যাকুরেসি এবং কনসিস্টেন্সি তোমার ডাটার ভেতরে, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি নিশ্চিত করতে হবে এই রিসার্চ মেজারের ক্ষেত্রে, যে কি আসলে এটা লক্ষ্য মেজার করা। এই স্টেপগুলো ফলো করে তুমি আসলে রিগোরাস কঠোরভাবে কোয়ান্টিটিভ রিসার্চ করতে পারো, যা আসলে কন্ট্রিবিউট করবে এই তোমার নিজের ফিল্ডের নলেজে।